মুভির শুরুতে আমরা ব্যানার্জি নামের একজন ডক্টরকে দেখি। ডক্টর ব্যানার্জি কাশি নামের এই লোকটাকে কল করে জিজ্ঞাসা করছে যে কই তুমি। কাশি বলে এই তো স্যার, তেমন কিছু না, একটু রিল্যাক্স হতে বার এসেছি। এরা শুনে ব্যানার্জি কাশিকে হালকা করে বকে দেয় যে তুমি হর হামেশাই নেশা করো, এইভাবে নেশা করতে করতে একদিন তোমার উপরের টিকিটই না কেটে যায়। আচ্ছা, যার জন্য কল করেছি, আমার ইমিডিয়েট আরও 100 লোকের প্রয়োজন। নতুন একটা প্রজেক্ট এসেছে হাতে, জলদি তুমি আজকে বা কালকের ভিতরেই 100 জন লোকের ব্যবস্থা করে দাও। কাশি বলে আমি তো ওটাই করছি স্যার। বলে কল রেখে কাশি একটা ফ্যাক্টরি টাইপের জায়গায় আসে। এখানে আগে থেকেই একজন ডিলারের সাহায্যে কাশিরা 10-12 জন মতো লোককে এখানে এনে রেখেছিল, যারা ছিল সবাই অনাথ হতদরিদ্র এই ধরনের লোক। কাজের ব্যবস্থা আর থাকার জন্য ঘর দিবে বলেই তাদের এখানে এনে রাখা হয়েছে। একটু পর কাশি যখন একটু ভিতরে করে সেইখানে অন্য আরেকটা জায়গায় আসে, তখনই সেইখানে একটা কন্টেনার থেকে কিছু আজব রকমের গ্যাস বের হতে দেখে। এই গ্যাসগুলো দেখে কাশি একটু সামনের দিকে এগিয়ে যায়, এগুলো কি আর কোত্থেকে আসছে ওইটা দেখার জন্য। তখনই আচমকা সব কিছু যেন লাল হয়ে ভয়ানক কিছু একটা তার সামনে আসে। এই ভয়ানক মাস্ক পরা কেউ একজন কাশিকে ভয় দেখাচ্ছে, যা দেখে কাশি তো অনেক ভয় পেয়ে যায়। পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে উঠেও দাঁড়াতে পারছে না। আর যেটার ভয় সেটাই হয়। মাস্ক পরা এই লোকটা কাশিকে কিছুর একটা ইঞ্জেকশন দিয়ে জায়গা শেষ করে দেয়। আওয়াজ শুনে সেখানে তাড়াতাড়ি ওই লোকগুলো সেখানে ছুটে আসে, তবে তারা এসে গ্যাসের ভিতর কিলারের চেহারা ভালো মতো দেখতে পায় না। উপরের মাস্কটা দেখেই তারা মনে করে নেয় যেন এটা কোনো ভূত ছিল। সিন চলে যায় পরবর্তী দিন। পুলিশকে ইনফর্ম করা হলে পুলিশের একটা টিম তদন্ত করার জন্য ঘটনাস্থলে এসে হাজির। আর কেসটা তদন্ত করার দায়িত্ব ছিল সিআই দাকসা নামের এই মেয়েটির উপর। দাকসারা ক্রাইম স্পটে এসে এদিক সেদিক তল্লাশি নিচ্ছে। ওইখানে আমাদের সাথে ফরেন্সিক এক্সপার্ট বিক্রমের সাথে পরিচয় হয়, যে কিনা দাকসাদের জানায় যা দেখে বুঝতে পারছি কেউ এর মার্ডার করেছে, না হয় নেশা করে করে সে নিজে মরেছে, যে কোনো একটা হতে পারে। স্যাম্পল কালেক্ট করার পরে আসল ব্যাপার জানা যাবে। তবে একটা বিষয় আমার যেটা আজব মনে হলো, ডেড বডির গলার পাশে ছোট্ট একটা নিশানো দেখা যাচ্ছে, মনে হয় কেউ তাকে ইনজেকশন দিয়েছে। এসব শোনার পর দাকসা ঘটনার সময় সেখানে যে লোকগুলো হাজির ছিল তাদের থেকেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু এরাও আজব আজব সব কথা বলছে যে কাল রাতে নাকি এখানে কোনো ভূতের আগমন হয়েছে, তার চোখ ছিল আগুনের মতো। আরেকজন বলে ম্যাডাম সেটা নিশ্চয় কোনো প্রেতাত্মার ভূত। তো আরেকজন বলে না না ম্যাডাম, এটা কোনো রাক্ষসী হবে। এইভাবে এরা এক একজন এক এক কথা বলছে আর কি। কারণ ওই যে তারা যে কিলারকে মাস্কের উপরেই গ্যাসের ভিতরে দেখেছিল। একটু পর সুরেশ নামের এক রিপোর্টার খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে এসে হাজির। এই মার্ডার নিউজটা কভার করার জন্য সে এখানে এসেছে। ডাকসাইকে বকে টকে সেখান থেকে পাঠিয়ে দেয় যে এখনো তদন্ত শুরু করতে পারলাম না, আর তোমরা এসে হাজির। যখন কিছু পাওয়া যাবে তখন এমনিতে তোমাদের সব জানানো হবে, এখন যাও এখান থেকে। এ বলে সে সুরেশকে হালকা করে বকে দেয়। যাই হোক, পরবর্তী সিনে আমাদের বালরাম নামের এক লোককে দেখানো হয়, যে বালরাম কিনা অনেক বড়সড় একটা ফার্মা কেমিক্যাল কোম্পানির মালিক। এই মুহূর্তে বালরাম কিছু ফরেনার ইনভেস্টরের সাথে ভিডিও কলে কথা বলছিল, অর্থাৎ মিটিং করছিল। বালরাম বলছিল আমাদের জিনিসগুলোর আরও কিছু টেস্ট বাকি আছে। মূলত বালরাম ক্যান্সার প্রতিষেধক কিছু মেডিসিন বানাতে চাচ্ছিল। তার ডিল নিয়েই এই ইনভেস্টরগুলোর সাথে তার মিটিং হচ্ছে। এই ফরেনার ইনভেস্টরগুলোর মধ্যে অ্যালেক্স নামের একজন বলে, শুনেছি আপনাদের ওইখানে নাকি আয়ুর্বেদিক নামের কিছু ঔষধ পাওয়া যায়, যেগুলো অনেক ফেমাস, আর সেগুলোর কাজও অনেক দ্রুত, কস্টিং কম। ওইগুলোর ব্যাপারে কি খেয়াল আপনার? এটা শুনে বালরাম আয়ুর্বেদিক ওষুধ নিয়ে তাদের খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করে। অর্থাৎ বালরাম কিছুতে চায় না যে আয়ুর্বেদিক ওষুধ উপরে যাক, কারণ আয়ুর্বেদিক ওষুধ চললে তার কোম্পানি তো বসে যাবে। বলে এমনি তো আমাদের আগামী সপ্তাহে দেখা তো হচ্ছেই, তো বাকি কথা সরাসরি না হয় সেখানে বলা হবে। বলে তারা মিটিংটা শেষ করে। বালরামের সহকারী তার প্রত্যেকটা প্রজেক্টে তাকে সাহায্য করে হচ্ছে। সেই মুভির শুরুতে দেখানো ব্যানার্জি নামের ডক্টরটা, বালরাম এই ব্যানার্জির মাধ্যমে কিছু আজব আজব এক্সপেরিমেন্ট করিয়ে যাচ্ছিল, তাও আবার জলাজন্ত মানুষের উপরেই। এরা এর জন্য কিছু অনাথ লোকেদেরকে সিলেক্ট করত, যার জন্য তাদের অনেক বড়সড় একটা সেট আপও ছিল। এখনও দেখা যায় একটা লোককে কাচের একটা বক্সে ঢুকিয়ে সেখানে কিছু গ্যাস ছেড়ে দিয়ে তার উপর এক্সপেরিমেন্ট করছে। আর প্রত্যেকবারের মতো তার এবারের এক্সপেরিমেন্টটাও ফেল হয়। আর এক্সপেরিমেন্টের ফেল মানে তো বুঝতে পারছেন, লোকগুলোর জায়গায় মৃত্যু। এইভাবেই ভুলভাল এক্সপেরিমেন্টের নামে বালরাম এখনও পর্যন্ত প্রায় 250 জনের কাছাকাছি লোককে হত্যা করেছে। এরই মাঝে বালরাম তার সহকারী ব্যানার্জির কাছ থেকে ওই বিষয়টা জানতে পারে যে তার লোক কাশির এরকম মৃত্যু হয়ে গেছে, আর তার কেসটা হ্যান্ডেল করছে পুলিশ অফিসার দাকসা। এখন তার লোক কাশিকে কে মারল ওটা জানার জন্য বালরাম পিছনে লোক লাগিয়ে দেয়। সিন শিফট হয়ে যায় সেই ফরেন্সিক অফিসার বিক্রমের উপর। বিক্রমকে তার একজন অ্যাসিস্ট্যান্ট বলছিল, স্যার আপনার এবং দাকসা ম্যাডামের মধ্যে কি এমন হয়েছে
যে আপনারা হরহামেশাই একজন একজনকে ইগনোর করে যান, একজনের সাথে একজন ভালো করে তেমন কথা বলেন না। বিক্রম জানায় সে আর দাক্ষা একসময় ক্লোজ ফ্রেন্ড ছিল একই ডিপার্টমেন্টেই, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে বিক্রম পুলিশ ডিপার্টমেন্ট থেকে সরে গিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে যোগ দেয়। যে বিষয়টা দাক্ষার একদম ভালো লাগে না, জানিয়ে দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক, বাস এটাই কারণ। বিক্রমরা এসব নিয়ে কথা বলছিল, তখন পুলিশ স্টেশন থেকে কল করে তাকে জানানো হয় যে দাক্ষা ম্যাডাম আপনাকে জরুরি থানায় ডেকেছে রিপোর্টের কী খবর সেটা জানার জন্য। বিক্রমও বেরিয়ে পড়ে। অন্যদিকে দাক্ষার চেষ্টা করছিল ঘটনার সময় সেখানে যে আইউইটনেসগুলো ছিল তাদের থেকে বর্ণনা নিয়ে সেই কিলারের একটা স্কেচ তৈরি করতে, কিন্তু এরা তো এক একজন এক এক রকমের বর্ণনা দিচ্ছে, অর্থাৎ তারা দাবি করছে সেটা কোনো ভূত বা রাক্ষস। তাই স্কেচ আর্টিস্ট এটা নিয়ে কনফিউজড। তারপরও সে যেরকম সেরকম করে এদের বর্ণনা অনুযায়ী কিছু স্কেচ বানিয়ে নেয় আর সেগুলো দাক্ষাকে ধরিয়ে দেয়, যেগুলো দেখতেও ছিল না একটা অদ্ভুত অদ্ভুত। ওদিকে সেই রিপোর্টার সুরেশ যে ওই দিন মার্ডার স্পটে গিয়েছিল আর দাক্ষা তাকে তাড়িয়ে দিয়েছিল, সে আবারও কেসটার আপডেট জানতে এবার তো সোজা পুলিশ স্টেশনে চলে আসে, কারণ সে নাকি ট্রেন্ডিং টপিক নিয়ে নিউজ বানাতে চায়। ওই মুহূর্তে বিক্রমও পুলিশ স্টেশন আসলে এই বিক্রমকে ধরে কেসটার আপডেট জিজ্ঞাসা করতে শুরু করে। জিজ্ঞাসা করে কিলারের ব্যাপারে কি কিছু জানা গেল? বিক্রম উল্টো বলে কেসের তদন্ত কে করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো বলে সে ভিতরে চলে যায়। সুরেশ বুঝে যায় এরা এত সহজে তাকে কিছু বলবে না, যা করার তাকে করতে হবে। এদিকে বিক্রম দাক্ষার কেবিনে এলে দেখে দাগরা শেষ কেসগুলো হাতে নিয়ে বসে আছে। বিক্রম জিজ্ঞাসা করে কি ব্যাপার, কিলারকে তো মনে হয় ধরে নিয়েছ। দাক্ষাও বলে আই উইটনেসরা তো সেটাই বলছে, তুমিও বলো ঘাটাঘাটি করে রিপোর্টে কি পেলে। বিক্রম বলে এই কাশিকে কোনো অস্ত্র কিংবা বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে না, হয়তোবা অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে তার মৃত্যু হয়েছে, আর না হয় তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা এমন কোনো প্রফেশনাল কিলারের কাজ যে মার্ডারটা করেছে সে ওই রকম করেই সবকিছু করেছে যাতে কিছু বোঝা না যায়। এইসব শুনে দাক্ষার মাথায় তো কিছু ঢুকছে না। আই উইটনেসরা এক একজন এক এক কথা বলছে, ফরেন্সিক রিপোর্টেও কিছু পাওয়া যাচ্ছে না। সে এগোবে তো কোন দিক দিয়ে এগোবে? তখনই সেখানে রিপোর্টার সুরেশ চুপি চুপি ঢুকে সব কথাগুলো শুনছে। বলে ওঠে আমার মনে হয় আপনাদের কোনো একজন এক্সপার্ট ডক্টরের সাথে কথা বলা উচিত। বিক্রম তো সুরেশকে দেখে রেগে যায়, বলে বিনা পারমিশনে একে তো ভিতরে ঢুকেছ, উপর থেকে আবার অ্যাডভাইসও দিচ্ছ। দাক্ষা বলে আমার মনে হয় তোমাকে কোনো একজন ভালো এক্সপার্ট ডক্টর দেখানো উচিত, সবসময় কেমন যেন অন্যদের পিছনে লেগে থাকো। দয়া করে এখন যাও এখান থেকে, এমনি তো রিপোর্টাররা যেন আমার জানে দুশ্মন, সবসময় আমার পিছনে লেগে থাকে। সুরেশ যেতে যেতে বলে যায় পরের বার সে ব্রেকিং নিউজ নিয়ে ফিরবে। এই চলে যাওয়ার পর দাক্ষা বিক্রমকে বলে তুমি ঠিকই বলেছ, কাশি মার্ডারটা যে করেছে সে একদম প্রফেশনাল কেউ, সে জানে পুলিশ কিভাবে তদন্ত করবে আর কিভাবে মার্ডারটা করলে কোনো ক্লুই পাওয়া যাবে না। এরই সাথে কাশির মোবাইলটাও মিসিং। আমার তো এখন মনে হচ্ছে শীঘ্রই আরও কিছু একটা হতে চলেছে। এরা এসব নিয়ে কথাবার্তা বলছে। অন্যদিকে আমরা সেই রিপোর্টার সুরেশকে দেখি যে কিনা ওই মার্ডার রিলেটেড যা ডিটেলস পেয়েছিল সেগুলো নিয়ে একজন সাইকিয়াট্রিক ডক্টরের কাছে গিয়ে হাজির। ডক্টরটার নাম হচ্ছে ডক্টর বিশ্বরাম। সুরেশ বিশ্বরামকে যাবতীয় সব ডিটেলস আর আইউইটনেসরা কীরকম কীরকম দেখেছে সবই জানায়, যে এরকমটার পিছনে কী রহস্য থাকতে পারে। ডক্টর বিশ্বরাম জানায় যেরকমটা বলছো এরকমটা হ্যালুসিনেশনের জন্য হতে পারে। কিলার হয়তো ঘটনাস্থলে এমন কোনো গ্যাস বা এরকম কিছু ইউজ করেছে যা দিয়ে ওইখানে উপস্থিত লোকগুলো কিছুক্ষণের জন্য হ্যালুসিনেশনে চলে যায়, ফলে তারা কিলারকে দেখলেও তার ব্যাপারে ঠিকঠাকভাবে কিছু বলতে পারছে না। বিশ্বরাম আরও জানায় বাইরের দেশে এই ধরনের কেসগুলো সাধারণত কোনো ডক্টর কিংবা সাইকিয়াট্রিক ডক্টরের থেকে পুরোপুরি সাহায্য নিয়ে সলভ করা হয়। আমাদের দেশে তেমনটা হয় না। আমাদের দেশে পুলিশরা নিজেদেরকে অনেক কিছু মনে করে, নিজেদেরকে তারা হিরো ভাবে, যার জন্যই তো বেশিরভাগ কেসের ফাইলেই এখনো পর্যন্ত ধুলো জমে আছে। সুরেশ বিশ্বরামের কাছ থেকে এই ইন্টারভিউটা নিয়ে সেটা নিউজে প্রচার করে দেয়। যেসব কিছু দেখে দাক্ষা তো রেগে একেবারে 100, আর সব রাগ একেবারে পাঞ্চিং ব্যাগের উপরে ঝাড়তে শুরু করে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে দাক্ষা হাঁটু ঘেরে বসে পড়লে দেখা যায় দাক্ষার পিঠে এক রকমের কিছু পোড়া দাগ। এই দাগের পিছনে কী রহস্য তা আমরা পরে জানব। এদিকে নিউজ চ্যানেলে নানা রকমের কথাবার্তা, যে পুলিশ কি করছে, তারা এখনো কিলারকে তো ধরতে পারলই না, সাথে তার ব্যাপারে কিছু জানতেও পারল না। করছে তো তারা করছেটা কি। এখান থেকে সিন চলে যায় অ্যালেক্স নামের ওই ফরেনার ইনভেস্টরটার উপর, যে কিনা কথা মতো বালরামের সাথে মিটিং করতে ইন্ডিয়াতে এসেছে। অ্যালেক্স বালরামের কথা মতো একটা হোটেলে উঠেছে। বালরামও কল করে তাকে জানিয়ে দেয় হোটেল থেকে যেন বের না হয়, যেন সবসময় হোটেলের ভিতরে থাকে, আর যেন কেউ জানতেও না পারে সে এখানে এসেছে। অন্যদিকে সেই সাইকিয়াট্রিক ডক্টর বিশ্বরামকে দেখা যায় পুলিশ স্টেশন আসতে। মূলত তার ওই ইন্টারভিউটা দেখে দাক্ষা তাকে ডেকেছে,
তো বিশ্বরাম যখন দাকসাকে জিজ্ঞাসা করে যে কেন রেখেছেন, দাকসা বলে, কেন, আপনি তো ওই ইন্টারভিউতে অনেক কিছু বলেছেন বাইরের দেশে এরকম এরকম পুলিশ তাদের সাহায্য নিয়ে কেস সলভ করে, আর আমাদের দেশেরগুলা নিজেদেরকে হিরো ভাবে। এখন আপনি কেন এরকমটা বলেছেন? আমরা কিভাবে ইনভেস্টিগেশন করব সেটা তো আমরা জানি, তাই না? বিশ্বরামও বলে, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তাই বললাম। আর আপনি কি এই আজারা প্রশ্ন করতে আমার মতো একজন ডক্টরকে এখানে ডেকেছেন? দাকসা বলে, কি আর করার, যদি মনোরোগ ভালো করা সাইকিয়াট্রিক ডক্টর নিজে মানসিক রোগী হন তাহলে সে কোথায় যাবে, তাকে কে সুস্থ করবে? বিশ্বরাম উল্টা জবাব দেয়, আচ্ছা এরকম হলে ধরুন আপনি তো পুলিশ, যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে আপনাকে কে গ্রেপ্তার করবে? নিশ্চয় অন্য পুলিশই করবে। এটা শুনে দাকসা বলে, বাহ, বেশ যুক্তি দিয়ে তো কথা বলতে পারেন দেখি। বিশ্বরামও বলে, জি, আমার কাজ তো এটাই, যুক্তি দিয়ে যে কোনো কিছুর মূল্যায়ন করা, আর আপনাদের উচিত আপনাদের কাজও ঠিকঠাকভাবে করা। বলে বিশ্বরাম সেখান থেকে চলে যায়। এরপর আমাদের অ্যালেক্স নামের সেই ইনভেস্টরটাকে দেখানো হয় যে কিনা হোটেলে মাসাজ সেন্টারে এসেছে মাসাজ নিতে। মাসাজ সেন্টারের মেয়েগুলোর সাথে বেশ খানিকটা ফ্লাটও করে, এরপর টেবিলের উপর শুয়ে পড়ে মাসাজ নিচ্ছিল। মেয়েগুলো তাকে মাসাজ করছে, তখনই হুট করে কোথা থেকে যেন টেবিলের নিচ দিয়ে ওই একই রকমের সবুজ গ্যাসগুলো বের হতে শুরু করে, যেগুলো আমরা কাশির মার্ডারের সময় দেখেছিলাম। মাসাজ সেন্টারের মেয়েগুলো তো এখানে কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি তারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু অ্যালেক্স তখনও কিছু বুঝ উঠতে পারে না। তার আগে সেখানে ওই কিলারটা এসে সেমভাবে এর শরীরেও কিছুর একটা ইঞ্জেকশন লাগিয়ে দিয়ে এই অ্যালেক্সকেও জায়গায় শেষ করে দেয়। সিনটা এখানেই কাট। চলে যায় পরবর্তী দিন। দাকসা পুলিশ স্টেশন আসলে নিউজ দেখে জানতে পারে এরকম হোটেলে অ্যালেক্স নামের এই ব্যক্তির খুন হয়েছে। বর্ণনা অনুযায়ী তাকেও কাশির মতোই খুন করা হয়েছে। এইসব দেখে দাকসা ভাবতে থাকে, প্রথমে সাধারণ একজন কোপাউন্ডার কাশি, আর এখন অ্যালেক্সের মতো এমন বিদেশি একজন ইনভেস্টর, দুজনকে টার্গেট করে সেমভাবে সেম প্যাটার্নে মারা হলো। কি সম্পর্ক থাকতে পারে তাদের মধ্যে? এসব ভেবে দাকসা সোজা ক্রাইম স্পটে যায়। কিছু কনস্টেবলকে বাইরে দাঁড় করিয়ে দেয়, কিছু কনস্টেবলকে বাইরে লাগিয়ে দেয় যাতে করে কেউ ভিতর আসতে না পারে। বিক্রম দাকসাকে জানায় সেম প্যাটার্ন, সেম খুন। আর এখানে মাসাজ রুমের টেম্পারেচার এমনভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে অ্যালেক্সের বডি তো পুরো সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। টোটালি ভয়ানক একটা কাণ্ড। এরা এসব নিয়ে ইনভেস্টিগেশন করছে কি? ওইদিকে সেই রিপোর্টার সুরেশকে দেখা যায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে যেমন তেমন করে হোটেলের ভিতরে ঢুকে পড়েছে। এমনকি হোটেলের সিকিউরিটি গার্ডকে কিছু ঘুষ দিয়ে এখানে কালকের সব সিসিটিভি ফুটেজগুলো হাসিল করে নেয়। আবার পুলিশ থেকে এটা বাঁচাতে সে সিসিটিভি ফুটেজের মেমোরিটা নিজের মুখের ভিতর লুকিয়ে ফেলে। ওই সময় দাকসা তাকে দেখে নিলে সুরেশ তাড়াহুড়ো করে সেখান থেকে বের হতে যেয়ে হোঁচটকে নিচে পড়ে যায়। দাকসা তাকে ধরে জিজ্ঞাসা করে যে কেন সে বিনা অনুমতিতে ভিতরে ঢুকলো। সুরেশ বলে, তোমরা তোমাদের কাজ ঠিক মতো করছো না, তাই তো আরেকটা খুন হয়ে গেল, এই জন্য এখন আমি নিজে তদন্ত করছি। এইসব শুনে দাকসা যায় রেগে, শেষবারের মতো তাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে সুরেশ তো সিসিটিভি ফুটেজের মেমোরিটা নিয়ে বাইরে আসতে সফল হয়। ওইদিকে দাকসা হোটেলের ম্যানেজারকে ডেকে আচ্ছা মতো কথা শোনাচ্ছে যে এত বড় একটা হোটেল, এত ভিআইপি লোকেরা এখানে আসে থাকার জন্য, আর তোমরা কিনা তাদের ঠিকমতো সিকিউরিটিটাও পর্যন্ত দিতে পারলে না। এর সাথে দাকসা ওই মাসাজ করানো সেই মেয়েগুলোর থেকেও জিজ্ঞাসাবাদ করে যে এক্স্যাক্টলি তখন কি হয়েছিল। মেয়েগুলো বলে যে ম্যাডাম আমরা কিছু জানি না, হঠাৎই পুরো রুমটা যেন কোত্থেকে ধোঁয়ায় ভরে যায়, আর সেই ধোঁয়ার ভিতর আমরা অদ্ভুত রকমের কোনো একটা অভয়ব দেখেছিলাম, অনেকটাই দেখতে ভূতের মতোই, তাই আমরা ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাই। এটা শুনে দাকসা বোঝে যে কাশির মার্ডারের আই উইটনেসগুলো ঠিক একই কথাই বলেছিল। তার মানে কি কিলার সত্যি কি কোনো ভূত, নাকি সাইকিয়াট্রিক ডক্টর বিশ্বরামের কথা অনুযায়ী এইসব আই উইটনেসগুলোর কোনো হেলিউসিনেশন? এইসবের মাঝে আবার কমিশনার কল দিয়ে দাকসার ওপর প্রেশার দিতে শুরু করে যে জলদি কেসটা কিছু একটা করো, মিডিয়া আর উপর মহলের দিকে আমার মাথা কাটছে। দাকসাও বলে, স্যার আমি ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, ভালো মতো ফরেন্সিক রিপোর্ট আসতে আরও কিছুদিন টাইম লাগবে, ততদিন তো অপেক্ষা করতেই হবে। এসব বলে কল রাখতেই মিডিয়ার লোকেরাও দাকসাকে ঘিরে ধরে একই প্রশ্ন। দাকসাও একটা বলে দেয়, আমাদের ধারণা অনুযায়ী অ্যালেক্সের মৃত্যুর কারণ মাসাজ রুমের টেম্পারেচার বেড়ে যাওয়া, তারপরও ফরেন্সিক রিপোর্ট আসলেই বাকিরা জানা যাবে। এসব বলে দাকসা থানায় চলে আসে, বিষয়টা নিয়ে ভাবছিল। অর্থাৎ যে খুনগুলো করছে সে নিশ্চয় হেলিউসিনেশনের গ্যাস প্রয়োগ করেই কাজটা করছে, যেমনটা ডক্টর বিশ্বরাম বলেছিল। আর কিলার নিশ্চয়ই এমন কোনো ধরনের মাস্ক বা এরকম কিছু একটা ব্যবহার করছে যা দেখে আই উইটনেসগুলো মনে করেছে এটা কোনো ভূত হতে পারে। যাই হোক, অন্যদিকে বিক্রম মার্ডার হওয়ার সেই অ্যালেক্সের রক্ত পরীক্ষা করছিল, আর এখানে সে দেখে অ্যালেক্সকে মারার সময়
তার শরীরে পয়জনের মতো কিছু একটা পুশ করা হয়েছে। তবে এটা এমন কোনো একটা পয়জন যেটা প্রয়োগ করেছে সে ভালো করে জানতো যদি এটা এক ফোঁটা কোনো রকম শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মৃত্যু একেবারে নিশ্চিত। বিক্রম দাকসাকে কল করে বিষয়টা জানায়, সাথে বলে আমার ধারণা অনুযায়ী যে মার্ডারগুলো করছে সে নিশ্চিত কোনো ডক্টরই হবে। এটা শুনে দাকসা বলে ইনজেকশন পুশ করা তো যে কেউ করতে পারে, তাই বলে যে তাকে ডক্টরই হতে হবে তেমন তো না বলে সে কল কেটে দেয়। অন্যদিকে আমরা সেই রিপোর্টার সুরেশকে দেখি যে কিনা হোটেলের সেই সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। আর এই ফুটেজগুলো চেক করতে গিয়ে সে এমন কিছু একটা এখানে দেখতে পায় যা দেখে তার চোখ একেবারে কপালে উঠে যায়। সে এমন কিছু একটা এখানে দেখেছে যেটা সে কোনো সাধারণ কাউকে জানাতে পারবে না। সোজা কমিশনারকে জানানোর সিদ্ধান্ত নেয়। সাথে সাথে কমিশনারের সাথে গিয়ে দেখাও করে। এসে কমিশনারকেও সেই সিসিটিভি ফুটেজগুলো দেখায়, যা দেখে কমিশনার তো নিজে অবাক। কমিশনার সাথে সাথে বিক্রমকেও ডাকে। বিক্রমকে ডেকে বলে, বিক্রম তুমি তো নিজের পার্সোনাল যে কোনো কারণেই ফরেন্সিক ডিপার্টমেন্টে জয়েন হয়েছ, কিন্তু আমি চাই আবারও তুমি পুলিশ ডিপার্টমেন্টে শিফট হও আর এলেক্স এবং এই কাশির খুনিকে তুমি গ্রেপ্তার করো বলে কমিশনার বিক্রমকেও সুরেশের আনার সেই সিসিটিভি ফুটেজটা দেখায়। আর এটা দেখে বিক্রমও আশ্চর্য, অর্থাৎ নিশ্চয়ই এই ফুটেজে তারা কিলারকে দেখতে পেয়েছে। এখন এদের এসবের সময় এক লেডি কনস্টেবল সেখানে দাঁড়িয়ে চুপে চুপে এদের সব কথাবার্তাগুলো শুনে নিয়েছিল আর জেনে গেছিল এই ফুটেজে থাকা কার ব্যাপারে তারা কথা বলছে। এই কনস্টেবলটা কি করে এইসব জানার পর সোজা সেই ইনফরমেশনটা পাস করে দেয় বালরামের কাছে, অর্থাৎ বালরামেরই লোক। এখন বালরামের ব্যাপারে জানার পর তার লোকদেরকে লাগিয়ে দেয় এখানে যার ইনফরমেশন দেওয়া আছে সেই কিলারটাকে শেষ করে দিতে। সিন কাট হয়ে আমাদের দাকসার উপর নিয়ে যায়। দাকসার সেই ফরেনার ইনভেস্টর অ্যালেক্সের ব্যাপারে তদন্ত করছিল যে তার সাথে সাথে আর কে কে লিঙ্ক আপ আছে। কিছু ডিটেলস হাসিল করে দাকসার যখন এখান থেকে বের হচ্ছিল কি তখনই কিছু গুন্ডা এসে হুট করে তার উপর হামলা করতে শুরু করে দেয়। তবে দাকসাও কিছুতে কম যায় না। এরা তাকে মারতে আসলে সে উল্টো একজনকে ধরে তাদের গেম বাঁচিয়ে দেয়। এখানে দাকসা এবং গুন্ডাগুলোর মধ্যে জবরদস্ত একটা ফাইট হয়। আর কিছুক্ষণ ফাইটের এক পর্যায়ে বিক্রম পুলিশের একটা টিম নিয়ে সেখানে এসে হাজির। প্রথম দিকে যদিও মনে হয় সে দাকসাকে বাঁচানোর জন্য ছুটে আসছে, কিন্তু দেখা যায় না। বিক্রম এসে দাকসাকে ঘষে একটা থাপ্পড় দিয়ে নিচে ফেলে তার গান পয়েন্ট করতে শুরু করে। ব্যাস এইখান থেকে আমাদের ধারণা হয়ে যায় সেই আসল মাস্টার মাইন্ডটা কে। তার মানে কি দাকসাই হচ্ছে কি সেই কিলার যেটা বিক্রমরা সেই সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারল। দাকসা নিজে কি মার্ডারগুলো করে নিজে কি কেসটা তদন্ত করছিল, কিন্তু কেন সেই রকমটা করছে একটু পর গিয়ে সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দাকসাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বিক্রম তার থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে বলো কেন করেছ সব। হোটেলের সিসিটিভি ফুটেজে তোমাকে দেখা যাবে, তা জানা সত্ত্বেও ওইখানে গিয়ে তুমি অ্যালেক্সের মার্ডার করেছ। একজন পুলিশ হয়েও এত বড় একটা বোকামি কিভাবে করলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখনই দাকসা বলে ওঠে, আমি দাকসা না, আমি মিথিলা। আর আমি কোনো পুলিশ না, আমি একজন ডক্টর। আমি তাদের প্রত্যেকেই খুন করব যাদের কারণে আমার পরিবার শেষ হয়েছে। এইসব শুনে বিক্রম বলে, এবার নতুন নাটক সাজিয়ে লাভ নেই। এটা আমরা সবাই জানি যে তুমি অনাথ, তাইলে পরিবার এলো কোত্থেকে? দাকসা বলে, আমার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে বলে তো আমি অনাথ হলাম। আর আমি দাকসা না বললাম না, আমি মিথিলা। এটা বলতে সে অজ্ঞান হয়ে যায়। বিক্রমরা তাকে হসপিটাল নিয়ে আসে। এর সাথে সাথে ওইদিকে দাকসার বাসায় তল্লাশি নিতেও শুরু করে। দাকসার বাসায় তল্লাশি নিয়ে সেখানে আজব ধরনের কিছু মেডিসিনের শিশি আর কিছু পেপারের কাটিং আর তার একটা ডায়েরি এইসব পাওয়া যায়। এদিকে কমিশনার দাকসার মেন্টালি কন্ডিশন দেখে ওই ডক্টর বিশ্বরামকে একটু আসতে বলে। তখন আবার বিক্রম কমিশনারকে দাকসার বাসা থেকে পাওয়া সেই এভিডেন্সগুলো দেখাচ্ছে, সাথে দাকসার এই ডায়েরিতে পাওয়া একটা মেয়ের ফটোসহ একটা পেপার কাটিংও। এইখানে মিথিলা নামের একটা মেয়ের ব্যাপারে লেখা ছিল। এখন দাকসা কেন নিজে এই মিথিলা হিসেবে পরিচয় দিচ্ছে, কি রহস্য এই মিথিলা নামের মেয়েটির, এটা জানতে তারা এই মিথিলার ব্যাপারে সন্ধান করতে শুরু করে দেয়। অনেক ঘাটাঘাটির পর তারা এই মিথিলার ব্যাপারে কিছু ডিটেলস জানতে পারে। জানা যায় এই মিথিলা নামের মেয়েটি নাকি আজ থেকে 2 বছর আগেই নিজে নিজে আত্মহত্যা করে মারা গেছে। এটা দেখে তাদের মাথায় তো কিছু ঢুকছে না। মিথিলা যদি মারা যায় তাহলে দাকসা কেন নিজেকে মিথিলা হিসেবে পরিচয় দিচ্ছে? এদিকে কমিশনার কথা মতো একটু পর বিশ্বরাম হসপিটাল আসে। দাকসার থেকে আসল সত্যতা বের করতে সে দাকসাকে হিপনোটাইজ করে। তাকে জিজ্ঞাসা করে যে বলো কে তুমি আর তোমার স্টোরি কি, এসব কেন করেছ? দাকসা হিপনোটাইজ অবস্থায় জবাব দেয়, আমার নাম মিথিলা আর আমার বাবার নাম আনন্দ। আমার বাবা একজন আয়ুর্বেদিক ডক্টর ছিলেন, কিন্তু আয়ুর্বেদিক ওষুধের উপর আমার তেমন একটা ভরসা ছিল না, তাই আমি অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে পড়ালেখা করে MBBSও কমপ্লিট করেছি। গ্রামে বাবার একটা ক্লিনিক ছিল,
বাবা সব সময় মানুষের ভালোর জন্যই তাদেরকে ভালো ভালো পরামর্শ দিত, কিন্তু এর জন্য অনেকে বাবাকে পাগলও বলে। বাবা আর আমি সব সময় এটা নিয়ে তর্ক করতাম। বাবার কাছে সব সময় সেরা ছিল আয়ুর্বেদিক জিনিসই, কিন্তু আমার কাছে সেরা ছিল অ্যালোপ্যাথিক। বাবা যদিও আয়ুর্বেদিক নিয়ে অনেক যুক্তি দাঁড় করাতো, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করতো না। প্রায় লোকে তাকে পাগল বলে সম্বোধন করত। এমনকি আমি যখন একদিন কাজের উদ্দেশ্যে অন্য শহরে ছিলাম, তখন বাবাকে পাগলের তকমা দিয়ে হত্যাও করা হয়। বাবার মৃত্যুর খবর শোনার পর আমি বাসায় ফিরে আসি। বাসায় আমার দাদা দাদি ছিল। এভাবে কিছুদিন পার হওয়ার পর একদিন আমি আমার বাবার একটা ডায়েরি খুঁজে পাই, যার মধ্যে তার আয়ুর্বেদিক জিনিসপত্রের ব্যাপারে লেখা ছিল। যেটা ভালো মতো পড়ার পরেই আমি বুঝতে পারি আমার বাবা সত্যি কোনো পাগল ছিল না, বরঞ্চ সে যে যুক্তিগুলো দাঁড় করাতো সেগুলো আসলে অনেক কাজের। আসলে আমার বাবা ক্যান্সারের মেডিসিন বানানোর ফর্মুলাটা বের করে নিয়েছিল, তাও আবার আয়ুর্বেদিক তরিকা মতো, যাতে করে সে মানুষের উপকার করতে পারে। সে ওইভাবেই এটা নিয়ে কাজ করতে চেয়েছিল, কিন্তু সবাই তাকে পাগলের নাম দিয়ে মেরে দেয়। বাবার ডায়েরিটা দেখার পর মিথিলা বুঝতে পারে আয়ুর্বেদিক জিনিস আসলে কতটা উপকারী। তাই সে বাবার অসম্পূর্ণ ইচ্ছাটা পূর্ণ করার সিদ্ধান্ত নিয়ে সে নিজে এখন আয়ুর্বেদিক ওষুধ বানানো শুরু করে। ধীরে ধীরে মিথিলা তার বাবার ছোট্ট একটা ক্লিনিক ছিল ওটাও চালু করে। একদিন একটা মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তার ক্লিনিকে আসে। মিথিলা সে বাচ্চাটিকে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। তখন ওই মহিলাটা মিথিলাকে বলে তার বাবা আসলে কোনো পাগল ছিল না, উনি সুস্থ একজন মানুষ ছিলেন। তাদের মতো হতদরিদ্র মানুষদের বিনা পয়সায় সে চিকিৎসা দিত। আজকালকার দিনে এমনটা কয়জনে করে? অনেক ভালো মনে একজন মানুষ ছিলেন উনি। মহিলার থেকে এইসব শুনে মিথিলা তার বাবার জন্য আরও মন খারাপ হয়ে যায়। সাথে সে সিদ্ধান্ত নেয় তার বাবার আবিষ্কারকে সে কোনোভাবে ব্যর্থ হতে দিবে না। তাই মিথিলা বিভিন্ন জায়গায় কনফারেন্স করতে শুরু করে, যেখানে সে সবাইকে আয়ুর্বেদিক ওষুধের ব্যাপার বলতে শুরু করে। বলছে এই চিকিৎসার মাধ্যমে কঠিন থেকে কঠিন রোগও পর্যন্ত সারিয়ে তোলা সম্ভব, এমনকি ক্যান্সারের মতো রোগও, যার ফর্মুলা অলরেডি তার বাবা আবিষ্কার করে গেছেন। তার বাবার স্বপ্ন মতো সে এই ওষুধ নিয়ে কাজ করে সেই ট্রিটমেন্ট সবার মাঝে বিনা পয়সায় দিতে চায়। যদি ফার্মা মেডিকেল কোম্পানিগুলো তাকে সাহায্য করে তাহলে এটা সম্ভব। এইখানে দেখা যায় সে কনফারেন্সের মধ্যে বালরাম এবং অ্যালেক্সও ছিল। যেহেতু বালরাম একাধিক ফার্মা কোম্পানির মালিক, মিথিলার কথাগুলো শুনে তার তেমন একটা হজম হচ্ছে না। কোনো একটা প্ল্যান বানিয়ে সে সবার সামনে মিথিলার কথা মতো তাকে তার প্রজেক্টে সাহায্য করবে বলে এগিয়ে আসে। মিথিলাও বালরামের ভরসা করে নিয়ে তাদের কোম্পানির সাহায্যে সেখানে তার প্রথম ওষুধটা বানায়। এমনকি কথা মতো বিনা পয়সাতেই সেগুলো আবার সবার মাঝে বিতরণও করতে শুরু করে। কিন্তু তারপরে ঘটে এমন সব ঘটনা যার জন্য মিথিলা নিজেও প্রস্তুত ছিল না। তার বানানো ওষুধগুলো নিয়ে মানুষের শরীর এমনভাবে খারাপ হতে শুরু করে যা বলার বাইরে। অনেক বাজে অবস্থা হতে থাকে সবার, যার ফলে সবাই মিলে মিথিলার উপর অনেক ক্ষেপে যায়। তার বাসায় এসে তার উপর আক্রমণ করতে শুরু করে দেয়। তবে মিথিলার বিশ্বাস সে তো কোনো রকমের এমন ভুল করেনি যার কারণে এমনটা হওয়ার কথা। তার মাথায় ঢুকছে না এমনটা কিভাবে হলো। তো এইখানে আমরা জানতে পারি বালরামই হচ্ছে এর পিছনের আসল কারণ। তারাই প্ল্যানিং করে মিথিলার তৈরি ওষুধগুলোর মধ্যে এমন কিছু একটা মিশিয়ে দেয় যাতে মানুষ সুস্থ হওয়ার বদলে অসুস্থ হতে শুরু করে। এরপর সবাই মিথিলাকে এর জন্য দায়ী মনে করবে। আসলে বালরাম কখনোই চাইছিল না আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে মানুষ জানুক, কারণ এমনটা হলে তার কোম্পানির কি হবে। এইদিকে মিথিলা এটা নিয়ে বোঝার চেষ্টা করছে কেন তারা ইউজ করে মানুষের সাথে এমনটা হচ্ছে। মিথিলার আপন একটা চাচাও আছে। এই ব্যাপারে মিথিলা তার চাচার সাথেও কথা বলে, তার কাছ থেকে সাহায্য চায়, আর তার চাচাও তাকে সব কিছু জানায়। ঠিক ওই মুহূর্তে রাতে বালরামকে দেখা যায় মিথিলার বাসায় এসেছে। মিথিলা তো বালরামকে এখানে দেখে শখ। বালরাম বলতে শুরু করে, কি আশ্চর্য হচ্ছ? কি মনে করেছ আমার মতো একজন লোক তোমার মতো এরকম ঘাস মুস দিয়ে ওষুধ বানানোর লোককে সাহায্য করবে? তোমার বাবাও এরকমই পাগল ছিল। আসল সত্য কি জানতে চাও? তোমার বাবাকেও পাগলের তকমা দিয়ে আমি মারিয়েছি, আর এখন তোমার তৈরি করা এই জিনিসগুলোতে পারদ মিশিয়ে দিয়েছি যাতে তোমার উপর থেকে মানুষের ভরসা একদমই উঠে যায়। আমি তো মনে করেছিলাম তোমার পাগল বাবাকে শেষ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এরপর তুমি আবার কোত্থেকে উড়ে এসে দূরে বসলে। এখন আবার তোমাকেও শেষ করতে হবে। বলে সে আগে মিথিলার কম্পিউটার থেকে তার হার্ড ডিস্কটা নিয়ে নেয়, যেটার মধ্যে সে ক্যান্সারের ওষুধ বানানোর ফর্মুলা সহ সব ধরনের মেডিসিন বানানোর ফর্মুলা লেখা ছিল। এরপর সে মিথিলাকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। মিথিলা নিজেকে বাঁচানোর জন্য পালানোর অনেক চেষ্টা করে, তবে বালরাম মিথিলাকে অজ্ঞান হওয়ার কোনো একটা ইঞ্জেকশনও লাগিয়ে দেয়। মিথিলা ওই অবস্থাতে সেখান থেকে কোনোরকম তার স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করলে বেশি দূর যেতে পারে না। ওই ইঞ্জেকশন লাগানোর ফলে সে অর্ধেক রাস্তায় গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর বালরামের লোকেরা মিথিলাকে আবারও তার বাসায় ধরে নিয়ে গিয়ে
তাকে ওইখানে ফেলে দিয়ে পুরো বাসায় আগুন লাগিয়ে দেয়। এমনভাবে কাজটা করে যাতে মনে হয় মিথিলার বাসায় আগুন লেগেছে, আর আগুন লাগার ফলে ওইখানে তাদের সবার মৃত্যু হয়েছে। এদিকে বাইরে বালরামরা জানতে পারে মিথিলার ও যে হার্ড ডিস্কটা যার মধ্যে ওষুধের সকল ফর্মুলা লেখা ছিল, সে হার্ড ডিস্কটা এমনভাবে সেটিং করা ছিল ভুল পাসওয়ার্ড দিয়ে এটা খোলার চেষ্টা করলেই হার্ড ডিস্কটার সকল ডেটা নিজে নিজে ডিলিট হয়ে যাবে। কিন্তু এইরকম হলে তো বালরামের সব মেহনত পানিতে পড়বে, কারণ সে চাইছিল মিথিলার বাবার সে ফর্মুলাগুলো সে নিজে ইউজ করে তার নামে চালিয়ে দিবে। বেশ, এইটুক বলতে বলতে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। দেখা যায় দাক্সা হিপনোটাইজ অবস্থায় এতক্ষণে সব কিছু কমিশনারদের বলছিল, যেগুলো শোনার পর কমিশনার তো নিজে অবাক। ডক্টর বিশ্বরামু বলে দাক্সার ডিআইডি রোগে আক্রান্ত, অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যা মানুষকে এক এক সময় এক এক ক্যারেক্টারে নিয়ে যায়। আরও কিছু টেস্ট নেওয়ার পর রিপোর্ট পুলিশ স্টেশনে পৌঁছে দিব। এসব বলে বিশ্বরাম চলে যায়। কমিশনার রুম থেকে বাইরে আসলে বিক্রম কমিশনারকে জিজ্ঞাসা করে যে স্যার কি হলো, সে কিছু বলেছে কি? তো কমিশনার বিক্রমকে সব কিছু জানায়। বিক্রম বলে মানলাম দাক্সার ডিআইডি রোগ হয়েছে, কিন্তু মিথিলার ব্যাপারে সে এত কিছু কিভাবে জানলো? এই বিষয়টা কেমন জানি একটু আশ্চর্য লাগছে না? কমিশনার বলে হয়তো সে তার নিজের মধ্যে মিথিলার অস্তিত্বকে এমনভাবে টিকিয়ে রেখেছে যা তাকে তার থেকে আলাদা হতে দিচ্ছে না। এরা এসব নিয়ে কথা বলছিল কি ও সময় বালরাম কমিশনারকে কল দিয়ে বলতে শুরু করে এই দাক্সা একে একে তার দুজন লোককে মার্ডার করেছে, তাই এই দাক্সাকে যেন তার আন্ডারে ছেড়ে দেয়। তার কি করতে হবে বালরামই দেখে নিবে। কমিশনারও বলে স্যার আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিন, দাক্সা এখন আমার হেফাজতে, আর আমি ভালো মতোই জানি আমার আসামিকে আমার কিভাবে হ্যান্ডেল করতে হবে, বলে সে কল রেখে দেয়। আসলে কমিশনার দাক্সার মুখ থেকে যেটুকু শুনেছে তাতেই বুঝে নিয়েছে এই বালরাম আসলে কোন টাইপের লোক, কিন্তু যথাযুক্ত কোনো প্রমাণ না থাকায় কমিশনাররা বালরামের মতো একজন লোকের কিছু করতে পারবে না। অন্যদিকে দাক্সাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব শোনার পর জাজ এটাই নির্দেশ দেয় যেহেতু দাক্সার কিছু মানসিক সমস্যা রয়েছে, ডিআইডি রোগে আক্রান্ত, তাই তাকে মানসিক হসপিটালে পাঠিয়ে তার ট্রিটমেন্ট করা হোক। তার রোগ ঠিক হওয়ার পরেই তার বাকি বিচার কার্য সম্পন্ন করা হবে। কথা মতো দাক্সাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর চলে যাওয়ার পর গিয়ে বিক্রম রায়দিকে জানতে পারে তাদের পুলিশের গাড়িটা কেউ কিডন্যাপ করে অন্য আরেকটা গাড়িকে ঠিক পুলিশের গাড়ির মতো করে সাজিয়ে ওটাতে করে দাক্সাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ দাক্সাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। বিক্রম সাথে সাথে দাক্সাকে বাঁচাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে দাক্সা এতক্ষণ যাদের পুলিশ মনে করছিল হঠাৎই তাদের জুতোর দিকে নজর পড়তেই দাক্সা বুঝে যায় এরা কোনো আসল পুলিশের লোক না। এটা বুঝতে পেরে সেদের সাথে ফাইট শুরু করে দেয়। হাত বাঁধা অবস্থাতেই সেই গুন্ডাগুলোকে মেরে তাদের অবস্থা একেবারে খারাপ করে ফেলে। ততক্ষণে বিক্রমরা সেখানে এসে পৌঁছায়। এরপর তারা দাক্সাকে নিয়ে আবারও রওনা দেয়। দাক্সা বিক্রমকে আবারও কথা শোনাচ্ছে যে এত কিছুর পরও সময় মতো আসতে পারোনি, তোমরা সব দিক দিয়েই লেট। যাই হোক, এরপর বিক্রম আর দাক্সায় কথা মতো একটা মেন্টাল অ্যাজাইলামে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ওই ডক্টর ব্যানার্জি বালরামকে কল করে জানায় তার লোকেরা দাক্সাকে মারতে পারেনি, তবে চিন্তার বিষয় নেই, ঘুরে ফিরে তাকে আমাদের অ্যাসাইলামে নিয়ে আসা হয়েছে, এখানে তাকে ইজিলি শেষ করে দেওয়া যাবে। উপর থেকে হার্ড ডিস্কটা ওপেন করতে সফল হয়েছে, এখন তাদের আর কোনো বাধা নেই। সিন শিফট হয় রাতের দিকে। দাক্সাকে এখানে একটা রুমে রাখা হয়েছিল। একটু পর তাকে ডক্টর ব্যানার্জির কথা মতো দুজন নার্স এসে তাকে তার কাছে নিয়ে যায়। ব্যানার্জি বলে তোমাকেও মিথিলার মতো শেষ করে দিয়ে ঝামেলা শেষ করব, এরপর সব ফর্মুলা আমাদের, নিশ্চিন্তে আমরা মেডিসিন বানিয়ে কোটি কোটি টাকা কামাবো। বলে ব্যানার্জি দাক্সাকে কোনো একটা ইঞ্জেকশন দিতে গেলে দাক্সা উল্টো ধরে ব্যানার্জিকে মারতে শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে ব্যানার্জিকে মারতে মারতে একেবারে সে জানে শেষ করে দেয়। আর ব্যানার্জিকে শেষ করে দাক্সা বিক্রমকে কল করে বলে এই অ্যাজাইলামে এসে এখান থেকে প্রমাণ কালেক্ট করে নিতে, যাওয়ার আগে এখানে সে সবার বিরুদ্ধে প্রমাণ রেখে যাবে। এই বলে সে কল রেখে এই অ্যাজাইলামের বেসমেন্টের একটা রাস্তা ছিল ওইটা খুঁজে বের করে বেসমেন্টের ভিতরে প্রবেশ করে। আর এখানে বেসমেন্টের ভিতরে প্রবেশ করতেই দেখে ব্যানার্জিরা এখানে শত শত নিরীহ মানুষদেরকে আটকে তাদের উপর এক্সপেরিমেন্ট করছিল। দাক্সা একে একে সবাইকে এখান থেকে মুক্ত করে, এরপর কিছু প্রমাণ রেখে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বিক্রম এখানে আসতে আসতে সেই রিপোর্টার সুরেশকে কল করে বলছিল তুমি তো দাক্সার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছ, তাই তোমার কাছে সেই মিথিলার ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন তো থাকবেই। সুরেশ বলে হ্যাঁ, খোঁজ নিতে নিতে আমি সেই মিথিলা নামের মেয়েটার ব্যাপারে জানতে তো পারি, কিন্তু আবার এটাও জানতে পারি তার লাশ পাওয়া যায়নি। যদি সে মারাই যেত তাহলে তার লাশ তো পাওয়াই যেত, কিন্তু তার লাশের ব্যাপারে আমি কিছু জানতে পাইনি। অন্যদিকে বালরামকে দেখা যায় যে কিনা তার কিছু ইনভেস্টরদের সাথে পার্টি করছিল, কারণ তারা মিথিলার ওই হার্ড ডিস্কটার থেকে ক্যান্সারের ওষুধের ফর্মুলা পেয়ে গেছে। সেই খুশিতেই
বালরাম এই পার্টিতে কমিশনারকে ইনভাইট করেছে। তবে কমিশনার এটা ভালো মতোই জানে বালরাম তাকে কী কারণে ইনভাইট করেছে। বালরামও জিজ্ঞাসা করে যে জানতে পারলাম আপনারা দাক্ষাকে হিপনোটাইজ করে তার থেকে কিছু তথ্য পেয়েছেন। কী সে তথ্যগুলো আমাকে একটু বলুন। কমিশনার বলে সে বলেছে তো অনেক কিছুই, যেমন মিথিলা, তার বাবার ইনভেনশন, সেই ঔষধের ফর্মুলা, সাথে এমন একটা ল্যাব যেখানে মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্টের নামে চলছে গণহত্যা। সব কিছুরই পর্দা একে একে উঠে আসবে। এইসব শুনে বালরাম বুঝে যায় এতক্ষণে কমিশনার সব কিছু জেনে ফেলেছে। তাই সে সাথে সাথে ব্যানার্জিকে কল করে সতর্ক করার চেষ্টা করে। তবে দাক্ষা তো ওইদিকে ব্যানার্জির খেল অলরেডি খালাস করে দিয়েছিল। ঠিক ওই মুহূর্তেই তাদের সেইখানে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আশেপাশের সব লাইটগুলো নিভে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। আর এর মাঝে মুভির শুরুর মতো সেই একই রকমের গ্যাসগুলো চারদিকে ছড়াতে শুরু করে। ভয়ে সবাই এদিক সেদিক ছুটতে শুরু করে দেয়। বালরাম বুঝে যায় নিশ্চয় সেই কিলার এসেছে, তাই সে গ্যাসগুলো থেকে বাঁচতে মুখে তাড়াতাড়ি মাস্ক পরে নেয়। ঠিক তখনই তার সামনে আসে সেই মাস্ক পরা কিলারটা, যে কিনা এসেই বালরামের উপর হামলা করতে শুরু করে। কিন্তু এই কি, দেখা যায় কিলার একজন না, ঠিক সেম রকমের মাস্ক পরা সেখানে আরও একজন আসে, যেটা অন্য কেউ নয়, এটা ছিল দাক্ষা। অর্থাৎ এখানে কিলার দুজন ছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি অন্য আরেকজন যে ছিল সেটাও অন্য কেউ নয়, এটা ছিল সেই ডক্টর বিশ্বরাম। আর এই ডক্টর বিশ্বরাম হচ্ছে মিথিলার চাচা। ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে তার এত সব কিছু। এখানে দেখা যায় দাক্ষা এবং বিশ্বরাম মিলে বালরামকে মারতে মারতে বলে, কি ভেবেছ আমি কে আর কেন এসবের মধ্যে জড়িয়েছি, তাই তো? তাহলে শুনো, আমি হচ্ছি সেই মিথিলা যাকে তোমরা ধোঁকা দিয়ে শেষ করে দিয়েছিলে। তো এখানে আমরা জানতে পারি আসলে দাক্ষা হচ্ছে সেই মিথিলা, তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার পরও সে বেঁচেছিল। যার পর তার চাচা বিশ্বরাম তাকে বাঁচায়, তার প্লাস্টিক সার্জারি করে তাকে পুরোপুরি অন্য আরেকটা রূপ দেয়। এরপর সুস্থ হওয়ার পর তারা প্ল্যান বানিয়ে তাদের সাথে অন্যায়কারীদের শেষ করতে শুরু করে। এইসব বলতে বলতে তারা বালরামকেও শেষ করে দেয়। আর তাকে শেষ করে এখান থেকে চলে যাওয়ার সময় সামনে থেকে কমিশনার তাদের আটকায়। তবে দেখা যায় কমিশনার তাদের কিছু বলে না, উল্টো এখান থেকে চলে যেতে দেয়। কারণ কমিশনার ভালো মতোই জানে তারা ভুল কিছু করেনি, বরঞ্চ বালরামের মতো এমন একজন লোককে শেষ করে তারা ভালোই করেছে। সে সব কিছু জানার পরও আইনের হাতে বাঁধা। যে কাজটা তার করা উচিত সেটা মিথিলারা করেছে। অন্যদিকে বিক্রমকেও দেখা যায় সেই অ্যাজাইলামে সে সব কিছু জানতে পারে এখানে আসলে কি কি চলতো। মিডিয়ার সামনেও তারা বালরামদের সব কিছু ফাঁস করে দেয়। সাথে এটাও বলে বালরামের এতদিনের করা পাপ তাকে শাস্তি দিয়ে দিয়েছে। আর এখানে সিনও চেঞ্জ হয়ে শিফট হয়ে যায় কিছুদিন পর। দাক্ষা বিক্রমকে কল করে। বিক্রম দাক্ষাকে ফিরে আসার জন্য বললে জবাবে দাক্ষা বলে সে এখন ফিরতে পারবে না, কারণ তার নাকি এখনও আরও কিছু কাজ বাকি আছে। তবে তার আগে তার বিক্রমের একটা সাহায্য চাই, বলে তার বাবার আবিষ্কার করা সেই আয়ুর্বেদিক মেডিসিনগুলো যেন বিক্রম সবার সামনে নিয়ে আসে, আর তাদের উপর যা মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল সেগুলো যেন মুছে দেয়। বিক্রমও দাক্ষাকে কথা দেয় সে তার জন্য এটা করবেই। তো এভাবে দেখতে দেখতে আজকের মুভিটা এইখানে শেষ হয়। মূলত মিথিলা তার বাবার সাথে এবং তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই দাক্ষার রূপ নিয়ে নতুন করে ফিরে আসে, যার মধ্যে তাকে সাহায্য করেছিল তার চাচা ডক্টর বিশ্বরাম। দুজনে মিলে প্ল্যানিং করেই তাদের শত্রুদের একে একে শেষ করে তাদের রিভেঞ্জ নিতে সফল হয়। যাই হোক, ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।